ইজি ফিজিক্স বই থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যা করব এই পর্বে। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। সুতরাং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি বা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জিনিসটা ঘটে, একটা নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করার পর ইউরেনিয়ামটা ভেঙে ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। সেই দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার সাথে সাথে তিনটা নিউট্রন মুক্ত হয়। সেই তিনটা নিউট্রন আবার নতুন করে তিনটা ইউরেনিয়ামকে আঘাত করে। এইভাবে বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এখন এই বিক্রিয়াটা আমার এক সময় কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল করার উপায় কি? এই যে নিউট্রনগুলোকে শোষণ করা, এই নিউট্রনগুলোকে শোষণ করার জন্য আমাদের কন্ট্রোল রড ব্যবহার করতে হয়। ইকুয়ালস টু এমসি স্কোয়ার সমীকরণটি ব্যাখ্যা করো। এখানে ই হচ্ছে এনার্জি, এম হচ্ছে ম্যাস, আর সি হচ্ছে আলোর বেগ। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা পদার্থের ভর যদি 1 কেজি হয়, তাহলে তাকে যদি আলোর বেগের বর্গ দ্বারা গুণ করা হয়, তাহলে সে কতটুকু শক্তিতে রূপান্তরিত হবে সেটা এখান থেকে জানা যায়। তার মানে এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে মূলত হচ্ছে কোনো একটা ভরকে শক্তিতে রূপান্তর করলে কি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে সেটা ক্যালকুলেশন করা যায়। 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা হয় কেন? খেয়াল করো, জুল হচ্ছে শক্তির একক, আর 1 ওয়াট সেকেন্ড, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, সেকেন্ড হচ্ছে সময়ের একক। এখন ক্ষমতার এস একক ওয়াট, সময়ের এস একক হচ্ছে সেকেন্ড, কাজের এস একক হচ্ছে জুল। সুতরাং উপরের সমীকরণে পি সমান 1 ওয়াট, টি সমান 1 সেকেন্ড বসালে ডব্লিউ এর যে মান পাওয়া যায় তাই 1 জুল, অর্থাৎ ডব্লিউ সমান হচ্ছে 1 ওয়াট ইন্টু হচ্ছে 1 সেকেন্ড বা 1 ওয়াট সেকেন্ড, আর কাজের একক হচ্ছে জুল, তাহলে 1 ওয়াট সেকেন্ড সমান হচ্ছে 1 জুল। একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন আমরা জানি একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। কোনো ব্যক্তি বা ইঞ্জিনের টি সময় কাজের পরিমাণ ডব্লিউ হলে ক্ষমতা পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি। এখন এখান থেকে যদি হচ্ছে আমরা ডব্লিউটা কনস্ট্যান্ট রাখি, তাহলে পি সমানুপাতিক হচ্ছে 1 বাই টি, অর্থাৎ এই একই কাজে ক্ষমতার পরিমাণ সময়ের ব্যস্তানুপাতিক। একই কাজ বলার কারণে আমাদের এখানে হচ্ছে কাজটা আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তো কাজ যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে সমান চিহ্নের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন হবে, তখন আমরা পাচ্ছি ক্ষমতা সময়ের ব্যস্তানুপাতিক। কর্মদক্ষতার মান 1 ওয়াটের বেশি হয় না কেন? ব্যাখ্যা করো। এখন কর্মদক্ষতা সমান কি? লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। এখন এইটা লভ্য কার্যকর শক্তি সর্বোচ্চ কত হইতে পারে? মোট প্রদত্ত শক্তির সমান। এর থেকে তো বড় হওয়া সম্ভব না। মানে তুমি হচ্ছে কাউকে 10 টাকা দিলে সে তো 11 টাকা খরচ করতে পারবে না, সে ম্যাক্সিমাম 10 টাকা খরচ করতে পারবে। তাহলে লভ্য কার্যকর শক্তি সর্বোচ্চ যেটা হইতে পারে সেটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি। তো উপরে আর নিচে যদি সমান হয়, কাটাকাটি গিয়ে কত হবে? 1 হবে। এখন 1 এর থেকে যদি বড় হইতে হয়, তাহলে লভ্য কার্যকর শক্তিটা হচ্ছে কি হতে হবে? মোট প্রদত্ত শক্তির থেকে বেশি হতে হবে, যেটা কখনোই বাস্তবে সম্ভব না। তাই কর্মদক্ষতার সর্বোচ্চ মান 1 কে 100 দ্বারা গুণ করলে 100%, পার্সেন্টেজে নিলে 100%। আবার অনেকে এরকমটা ভাইবো না যে 60%, 70%ও পেয়ে যায়, সেটা পার্সেন্টেজে নিলে, কিন্তু নর্মালি সেটা হচ্ছে কত? 1 ম্যাক্সিমাম। বস্তু দ্বারা সম্পাদিত কাজ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কাজ সমান হচ্ছে বল ইনটু সরণ। তার মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি বলের উপর নির্ভর করে আর হচ্ছে সরণের উপর নির্ভর করে। কতটুকু বল প্রয়োগ করা হয়েছে আর তার দ্বারা হচ্ছে কতটুকু সরণ ঘটেছে সেটার উপর নির্ভর করে হচ্ছে কাজ। সরণ মানে হলো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, কিন্তু বল প্রয়োগের ফলে যদি বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের কোনো পার্থক্য না হয়, তবে বস্তুর কোনো সরণ হয় না, অর্থাৎ বস্তুর কৃত কাজের পরিমাণ শূন্য। সুতরাং বলা যায় যে বস্তু দ্বারা সম্পাদিত কাজ বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর সরণের উপর নির্ভর করে। বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয় না কেন? খেয়াল করো, আমরা একটু আগে দেখেছি কাজ ডব্লিউ সমান হচ্ছে এফ এস। এখন ধরো তুমি বল প্রয়োগ করছো কিন্তু বস্তুর সরণ ঘটেনি। একটা দেয়ালে সারাদিন ধাক্কাধাক্কি করতেছো কিন্তু দেয়ালে সরণ ঘটেনি। যদি সরণ না ঘটে তাহলে কাজের পরিমাণ কত হবে? 0। অথবা সরণ ঘটছে কিন্তু সেটা হচ্ছে বল প্রয়োগের সাথে 90 ডিগ্রি কোণে, মানে তুমি বল প্রয়োগ করতেছো এই দিকে আর বস্তুর সরণ ঘটতেছে এই দিকে 90 ডিগ্রি কোণে, তাহলেও কিন্তু কাজের পরিমাণ কত হবে? 0 হবে। কেন? কারণ হচ্ছে যদি সরণ হচ্ছে বলের সাথে থিটা ডিগ্রি কোণে ঘটে, তাহলে আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। এখন এই ক্ষেত্রে যেহেতু এফ এস কস থিটা, থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস থিটার মান 0, আর কস থিটার মান 0 হওয়া মানে কি? পুরো মানটা হচ্ছে 0। তার মানে বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ না ঘটে অথবা বলের প্রয়োগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে সরণ ঘটে, সেক্ষেত্রে কাজের পরিমাণ কত হবে? 0 হবে। বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায়? যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায়, তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে
কাজ বলে। একটি ডাস্টার যদি মেঝে থেকে টেবিলের উপর উঠানো হয় তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ, কেননা এক্ষেত্রে অভিকর্ষজ বল যেদিকে ক্রিয়া করতেছে সরণ তার বিপরীত দিকে, অর্থাৎ বস্তু যেদিকে বল যেদিকে কাজ করতেছে বস্তুর সরণ তার বিপরীত দিকে ঘটতেছে, এই জন্য এই কাজটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। কাজ ঋণাত্মক হয় কেন? বলের বিরুদ্ধে কাজ করলে কাজ ঋণাত্মক হয়, একটু আগে ব্যাখ্যা দিয়েছি। পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ের উপরে ওঠা কষ্টকর কেন? বুঝিয়ে লেখো। খুব সহজ কথা, পাহাড় থেকে যখন নিচের দিকে নামি তখন আমরা অভিকর্ষজ বলের দিকে নামি এবং উপর থেকে নিচে নামার কারণে প্রতিনিয়ত আমাদের বিভব শক্তি বা স্থিতিশক্তির পরিমাণ হ্রাস পেতে থাকে, এই জন্য আমাদের কষ্ট কম অনুভব হয়। কিন্তু উপরে ওঠার সময় আমাদের মধ্যে প্রতিনিয়ত বিভব শক্তি বৃদ্ধি পেতে থাকে, সেই সাথে আমাদের অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করতে হয় বলে আমাদের অনেক বেশি কষ্ট বা ক্লান্তি লাগে। ঘর্ষণজনিত বল দিয়ে করা কাজ সবসময় নেগেটিভ হয় কেন? নেগেটিভ বা ঋণাত্মক কাজ মানে কি? বল যেদিকে প্রয়োগ করা হয় তার বিপরীত দিকে যদি সরণ ঘটে তখন সেটাকে আমরা বলি ঋণাত্মক কাজ। এখন ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকে ঘটে, ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকে ঘটে। বল বস্তু যেদিকে সরণ হয় ঘর্ষণ তার বিপরীত দিকে কাজ করে। যেহেতু ঘর্ষণের দিক সবসময় বস্তুর বিপরীত দিকে কাজ করে তাই ঘর্ষণের কারণে কৃত কাজটা হচ্ছে ঋণাত্মক হয়। উচ্চতা বাড়িয়ে কোনো নির্দিষ্ট বস্তুকে ছেড়ে দিলে পূর্বের চেয়ে বেশি জোরে ভূমিতে আঘাত করবে। খুব সহজ কথা, যতই উচ্চতা বাড়াতে থাকবো ততই বিভব শক্তি বৃদ্ধি পেতে থাকবে, কারণ বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক। যেহেতু উচ্চতা বাড়তেছে তাই বিভব শক্তির পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এখন বিভব শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে সে যত নিচে নামবে তার গতিশক্তির পরিমাণও তত বৃদ্ধি পাবে, যার ফলে সেই গতিশক্তিটা যখন আবার শব্দ শক্তি আর তাপ শক্তিতে রূপান্তরিত হবে তখন বেশি পরিমাণে রূপান্তরিত হবে। এই জন্য উচ্চতা বাড়িয়ে কোনো নির্দিষ্ট বস্তুকে ছেড়ে দিলে পূর্বের চেয়ে বেশি জোরে ভূমিতে আঘাত করে। কোনো নির্দিষ্ট স্প্রিং যত বেশি সংকুচিত করতে চাও, কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন। ব্যাখ্যা করো। আমরা স্প্রিং এর প্রযুক্ত শক্তির মান বা হচ্ছে কৃত কাজ বের করার সূত্র হচ্ছে W সমান হাফ অফ kx²। এখানে x হচ্ছে সংকোচনের পরিমাণ। তো আমার যেহেতু k আর হাফ কনস্ট্যান্ট, তার মানে যত বেশি সংকুচিত করতে হবে তত বেশি শক্তি দিতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট স্প্রিং এ যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন। গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। গতিশক্তি সমান কি? হাফ mv²। এখন m কি কোনো সময়, ভর কি কোনো সময় নেগেটিভ হওয়া সম্ভব? ভর কোনো সময় নেগেটিভ হওয়া সম্ভব না। তাহলে বেগ যদি নেগেটিভ হয় তাহলে গতিশক্তি নেগেটিভ হওয়া সম্ভব। এখন বেগ নেগেটিভ হইতে পারে কিন্তু বেগের বর্গ কি কোনো সময় নেগেটিভ হয়? কোনো সংখ্যার বর্গ কি কোনো সময় নেগেটিভ হয়? না, সংখ্যার বর্গ নেগেটিভ হতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে গতিশক্তি কোনো সময় হচ্ছে ঋণাত্মক হয় না। গতিশীল বস্তুর অর্জিত গতিশক্তি বেগের সাথে কিভাবে সম্পৃক্ত? আমরা জানি টি সমান হাফ mv²। এখন m কে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি টি সমানুপাতিক হচ্ছে v², অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। বেগ দ্বিগুণ করলে গতিশক্তি 2 এর বর্গ 4 গুণ হয়ে যাবে, বেগ 3 গুণ করলে 3 এর বর্গ 9 গুণ হয়ে যাবে। এইভাবে হচ্ছে গতিশীল বস্তুর অর্জিত গতিশক্তি বেগের সাথে সম্পৃক্ত। আশা করি তোমরা প্রশ্নগুলোর ব্যাখ্যা বুঝতে পেরেছো। আরো বেশি প্র্যাকটিস করতে হলে ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে নিতে হবে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী পর্বে।